আজকাল ফেলুদার বেশ নামডাক হয়েছে, আর সেই সূত্রে কাজও নেহাত মন্দ আসছে না। এই যেমন এবারের অভিযান এক বহুমূল্য পাথরকে কেন্দ্র করে। মক্কেল হচ্ছেন কৈলাস চৌধুরী। তাই ফেলুদা আর আমি বেরিয়ে পড়লাম রহস্য উদ্ঘাটনে। কিন্তু রহস্য কি আর চেনা ছকে চলে? একের পর এক মোড় বদলে বদলে আমাদের কোন পথে নিয়ে যাবে এই তদন্ত? ফেলুদা কি পারবে তার মহিমা অক্ষুণ্ণ রাখতে? নমস্কার, আমরা সাহিত্য বাসর। আজ আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের লেখা গল্প কৈলাস চৌধুরীর পাথর। ফেলুদার ভূমিকায় অনুজয়, গল্প পাঠে এবং তপসের ভূমিকায় সৌম্যদীপ, গল্পের সূত্রধর কৈলাস চৌধুরী ও কেদার চৌধুরীর ভূমিকায় আমি সৌমি এবং অবনীশের ভূমিকায় সুদীপ। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাদের জানান আর কি কি গল্প আপনারা আমাদের কাছ থেকে শুনতে ইচ্ছুক, এবং নিয়মিত নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আজকের গল্প কৈলাস চৌধুরীর পাথর। কার্ডটা কিরকম হয়েছে দেখতো। ফেলুদা ওর মানি ব্যাগের ভিতর থেকে সরাত করে একটা ভিজিটিং কার্ড বার করে আমায় দেখতে দিল। দেখি তাতে ছাপার অক্ষরে লেখা রয়েছে প্রদোষ সি মিটার, প্রাইভেট ইনভেস্টিগেটর। বুঝতে পারলাম ফেলুদা এবার তার গোয়েন্দাগিরির ব্যাপারটা বেশ ফলাও করে জাহির করছে। আর তা করবে নাই বা কেন? বাদশাহী আংটির শয়তানকে ফেলুদা যেভাবে শায়েস্তা করেছিল সে কথা ও ইচ্ছে করলে সকলকে বুক ফুলিয়ে বলে বেড়াতে পারত। তার বদলে ও শুধু একটা ভিজিটিং কার্ড ছাপিয়েছে, এই তো। ফেলুদার নাম আপনা থেকেই বেশ রটে গিয়েছিল। আমি জানি ও এর মধ্যে 2-3টে রহস্যের ব্যাপারে গোয়েন্দাগিরির অফার পেয়েছে, কিন্তু কোনটাই ওর মনের মতো হয়নি বলে না করে দিয়েছে। কার্ডটা ব্যাগের মধ্যে পুড়ে রেখে পা দুটো টেবিলের উপর তুলে লম্বা করে ছড়িয়ে দিয়ে ফেলুদা বলল, বড়দিনের ছুটিতে কিছুটা মাথা খাটানোর প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। নতুন কোনো রহস্য বুঝি? ফেলুদার কথাটা শুনে ভীষণ এক্সাইটেড লাগছিল, কিন্তু বাইরে সেটা একদম দেখালাম না। ফেলুদা তার প্যান্টের পাশের পকেট থেকে একটা ছোট্ট কৌটো বার করে তার থেকে খানিকটা মাদ্রাজি সুপুরি নিয়ে মুখে পুড়ে দিয়ে বলল, তোর খুব উত্তেজিত লাগছে বলে মনে হচ্ছে। সে কি? ফেলুদা বুঝলো কি করে? ফেলুদা নিজেই আমার প্রশ্নের জবাব দিয়ে দিল। কি করে বুঝলাম ভাবছিস? মানুষ তার মনের ভাব যতই গোপন করার চেষ্টা করুক না কেন, তার বাইরের ছোটখাটো হাবভাব থেকেই সেটা ধরা পড়ে যায়। কথাটা যখন তোকে বললাম ঠিক সেই সময়টা তোর একটা হাই আসছিল, কিন্তু কথাটা শুনে মুখটা খানিকটা খুলেই বন্ধ হয়ে গেল। তুই যদি আমার কথায় উত্তেজিত না হতিস তাহলে কিন্তু যথারীতি হাইটা তুলতিস, মাঝপথে থেমে যেতিস না। ফেলুদার এই ব্যাপারগুলো সত্যি আমাকে অবাক করে দিত। ও বলতো, পর্যবেক্ষণ ক্ষমতা না থাকলে ডিটেকটিভ হওয়ার কোনো মানে হয় না। এ ব্যাপারে যা খাঁটি কথা বলার সবই শার্লক হোমস বলে গেছেন। আমাদের কাজ শুধু তাকে ফলো করা। আমি বললাম, কিন্তু কি কাজে তোমাকে মাথা ঘামাতে হবে বললে না তো? কৈলাস চৌধুরীর নাম শুনেছিস? শ্যামপুকুরের কৈলাস চৌধুরী? না, শুনিনি। কত বিখ্যাত লোক আছে কলকাতা শহরে, তার কজনের নামই বা আমি শুনেছি। আর আমার তো সবে মাত্র 15 বছর বয়স। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে বলল, এরা রাজশাহীতে বড় জমিদার ছিল, কলকাতায় বাড়ি ছিল। পাকিস্তান হবার পর এখানে চলে আসে। কৈলাসবাবুর পেশা হচ্ছে ওকালতি, তাছাড়া শিকারী হিসেবে বেশ নাম ডাক আছে। 2খানা শিকারের বই লিখেছেন। এই কিছুদিন আগে জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে একটা হাতি পাগল হয়ে গিয়ে উৎপাত আরম্ভ করেছিল। উনি গিয়ে সেটাকে মেরে এলেন। কাগজে নামটাম বেরিয়েছিল। কিন্তু তোমায় মাথা কাটাতে হচ্ছে কেন? ভদ্রলোকের জীবনে কোনো রহস্য আছে নাকি? ফেলুদা জবাব না দিয়ে তার কোটের বুক পকেট থেকে একটা চিঠি বার করে আমাকে দিল। পড়ে দেখ। আমি চিঠির ভাঁজটা খুলে পড়ে দেখলাম। তাতে লেখা ছিল, শ্রী প্রদোষচন্দ্র মিত্র সমীপেশু, সবিনয় নিবেদন, অমৃতবাজার পত্রিকায় আপনার বিজ্ঞাপন দেখিয়া আপনাকে এই পত্র দেওয়া স্থির করিলাম।
আপনি উপরোক্ত ঠিকানায় আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিলে আমি বাধিত হইব। কারণ সাক্ষাতে বলিব, আমি এক্সপ্রেস ডেলিভারি যোগে এই পত্র পাঠাইতেছি, সুতরাং আগামী কল্য ইহা আপনার হস্তগত হইবে। আগামী পরশু অর্থাৎ শনিবার সকাল 10টায় আপনার আগমন প্রত্যাশা করিব। ইতি ভবদীয় শ্রী কৈলাসচন্দ্র চৌধুরী। চিঠিটা পড়া মাত্র আমি বললাম, শনিবার সকাল 10টা, মানে তো আজই, এই তো আর 1 ঘন্টার মধ্যেই। তোর দেখছি বেশ ইমপ্রুভমেন্ট হয়েছে, তারিখগুলো বেশ খেয়াল রাখছিস। আমার মনে এর মধ্যেই একটা সন্দেহ জেগে উঠেছে। বললাম, কিন্তু তোমাকেই যখন ডেকেছে তখন কি সঙ্গে আর অন্য কেউ? ফেলুদা চিঠিটা আমার হাত থেকে নিয়ে সযত্নে ভাঁজ করে পকেটে রেখে বলল, তোর বয়সটা কম বলেই হয়তো তোকে সঙ্গে নেওয়া যেতে পারে, কারণ তোকে হয়তো মানুষ বলেই ধরবেন না ভদ্রলোক। কাজেই তোর সামনে কথাবার্তা বলতে আপত্তি করবেন না। যদি করেন তাহলে তুই না হয় পাশের ঘরটারে কোথাও অপেক্ষা করিস, সেই ফাঁকে আমরা কথা সেরে নেব। আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ শুরু হয়ে গিয়েছে। ছুটিটা কি করব ভাবছিলাম। এখন মনে হচ্ছে হয়তো দারুণ ইন্টারেস্টিং ভাবেই কেটে যাবে। 10:05 আমরা ট্রামে করে কর্নওয়ালি স্ট্রিট আর শ্যামপুকুর স্ট্রিটের মোড়ে পৌঁছলাম। পথে একবার ট্রাম থেকে নেমে ফেলুদা দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি থেকে কৈলাস চৌধুরীর লেখা একটা শিকারের বই কিনেছিল। সেটার নাম শিকারের নেশা। বাকি পথটা বইটা উল্টে পাল্টে দেখল। ট্রাম থেকে নামার সময় সেটা কাঁধে ঝোলানো থলির মধ্যে রেখে বলল, এমন সাহসী লোকের কেন ডিটেকটিভের দরকার পড়েছে কে জানে। 51 নম্বর শ্যামপুকুর স্ট্রিট, একটা মস্ত পুরনো আমলের ফটকওয়ালা বাড়ি, যাকে বলে অট্টালিকা। সামনের দিকে বাগান, ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি পেরিয়ে বাড়ির দরজায় কলিং বেল টেপার আধ মিনিটের মধ্যেই ভিতর থেকে পায়ের আওয়াজ পেলাম। দরজা খুলতে দেখি একজন ভদ্রলোক, যাকে দেখে কেন জানি মনে হলো তিনি কখনোই কৈলাসবাবু নন, কারণ বাঘ মারা মানুষের এমন গোবেচারা চেহারা হতেই পারে না। কাকে চান আপনারা? গলার আওয়াজ দেখলাম মানানসই রকমের মিহি ও নরম। ফেলুদা একটা কার্ড বার করে ভদ্রলোককে দিয়ে বলল, কৈলাসবাবুর সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি চিঠি দিয়েছিলেন। আসুন, ভেতরে আসুন। দরজা দিয়ে ঢুকে একটা সিঁড়ি পেরিয়ে ভদ্রলোক একটা আপিস ঘরে নিয়ে গিয়ে আমাদের অপেক্ষা করতে বললেন। আপনারা একটু বসুন, আমি মামাবাবুকে খবর দিচ্ছি। বহুদিনের পুরনো একটা কালো টেবিলের সামনে দুটো পুরনো হাতলওয়ালা চেয়ারে আমরা বসলাম। ঘরের 3 দিকে আলমারি বোঝাই পুরনো বই। সামনে টেবিলের উপর নজর যেতে একটা মজার জিনিস দেখলাম। 3খানা মোটা স্ট্যাম্প অ্যালবাম একটার উপর আরেকটা স্তূপ করে রাখা হয়েছে। আরেকটা অ্যালবাম খোলা অবস্থায় পড়ে আছে, যাতে সারি সারি স্ট্যাম্প যত্ন করে আটকানো। কয়েকটা সেলফোনের মধ্যে কিছু আলগা স্ট্যাম্পও রয়েছে। আর তাছাড়া রয়েছে স্ট্যাম্প কালেক্টরদের অত্যন্ত দরকারি ও আমার খুব চেনা কয়েকটা জিনিস, যেমন হিঞ্জ, চিমটে, স্ট্যাম্পের ক্যাটালগ ইত্যাদি। এখন বুঝতে পারলাম ভদ্রলোকের হাতের ম্যাগনিফাইং গ্লাসটাও এই কাজেই ব্যবহার হয়, আর তিনি এই সব স্ট্যাম্পের কালেক্টর। ফেলুদাও ওইসবের দিকেই দেখছিল, কিন্তু ও নিয়ে আমাদের মধ্যে কিছু কথা হবার আগেই ভদ্রলোক ফিরে এসে বললেন, আপনারা বৈঠকখানায় এসে বসুন, মামা এক্ষুনি আসছেন। মাথার উপর বিরাট ঝাড় লণ্ঠনওয়ালা বৈঠকখানায় গিয়ে আমরা দুজনে সাদা খোলস দিয়ে ঢাকা একটা প্রকাণ্ড সোফার উপর বসলাম। ঘরের চারিদিকে একটা পুরনো বড়লোকি ছাপ। একবার বাবার সঙ্গে বেলেঘাটার মল্লিকদের বাড়িতে ঠিক এই রকম সব আসবাব, পেন্টিং, মূর্তি আর ফুলদানির ছড়াছড়ি দেখেছিলাম। এছাড়াও রয়েছে মেঝের উপর একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল, আর দেওয়ালে 4টে হরিণ, 2টো চিতাবাঘ আর একটা মহিষের মাথা। প্রায় 10 মিনিট বসে থাকার পর একজন মাঝবয়সী কিন্তু বেশ জোয়ান গোছের ভদ্রলোক ঘরে ঢুকলেন। তাঁর রং ফর্সা,
নাকের তলায় সরু গোঁফ আর গায়ে সিল্কের পাঞ্জাবি পায়জামা আর ড্রেসিং গাউন। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। ভদ্রলোক আমাকে দেখে যেন বুড়োটা একটু কপালে তুললেন। ফেলুদা বলল, এটি আমার খুড়তুতো ভাই। ভদ্রলোক আমার পাশের সোফাতে বসে বললেন, তা আপনারা কি দুজনে একসঙ্গে ডিটেকটিভগিরি করেন? আগে না, তবে ঘটনাচক্রে আমার সবকটা কেসের সঙ্গেই তপেশ জড়িত ছিল। ও কোনো অসুবিধা করেনি কখনো। বেশ, এই অবনীশ, তুমি যেতে পারো। এই এদের জন্য একটু জলযোগের ব্যবস্থা করো। স্ট্যাম্প জমানো ভদ্রলোকটি দরজায় এসে দাঁড়িয়েছিলেন। তিনি তার মামার আদেশ শুনে চলে গেলেন। কৈলাস চৌধুরী ফেলুদার দিকে চেয়ে বললেন, কিছু মনে করবেন না, আমার চিঠিটা কি আপনি সঙ্গে করে এনেছেন? আমি যে প্রদোষ মিথ্যে সেটার প্রমাণ চাইছেন তো? এই যে আপনার চিঠি। ফেলুদা পকেট থেকে কৈলাসবাবুর চিঠিটা বার করে ভদ্রলোকের হাতে দিল। উনি সেটা একবার চোখ বুলিয়ে ফেলুদাকে ফেরত দিলেন। আসলে এইসব প্রিকশন নিতেই হয়, বুঝতেই পারছেন। যাই হোক, শিকারি বলে আমার একটা নামডাক আছে, জানেন বোধহয়। আগে হ্যাঁ। ঘরের দেওয়ালে জানোয়ারের মাথাগুলির দিকে আঙুল দেখিয়ে ভদ্রলোক বললেন, এগুলো যা দেখছেন সবই আমারই শিকার। 17 বছর বয়সে আমি প্রথম বন্দুক চালাতে শিখি। তার আগে অবশ্যই এয়ারগান দিয়ে ওই পাখিটাকে মেরেছি। সম্মুখ সমরে জানোয়ার কোনোদিনও আমার সঙ্গে পেরে উঠবে বলে মনে হয় না, কিন্তু যে শত্রু অদৃশ্য, অজ্ঞাত, সে আমাকে বড় ভাবিয়ে তোলে। ভদ্রলোক একটু থামলেন। আমার বুকের ভিতরটায় আবার ঢিপ ঢিপ শুরু হয়েছে। জানি এক্ষুনি ভদ্রলোক রহস্যের কথাটা বলবেন, কিন্তু এত কায়দা করে আস্তে আস্তে আসল কথাটায় যাচ্ছেন যে তাতে যেন সাসপেন্স আরও বেড়ে যায়। আপনার বয়স যে এত কম তা জানা ছিল না। কত হবে বলুন তো? 28। দেখুন, যে কাজের ভার আপনাকে দিতে যাচ্ছি সেটা আপনার পক্ষে কতদূর সম্ভব আমি তো তা জানি না। তবে পুলিশকে আমি এসব ব্যাপারে একেবারেই জড়াতে চাই না, কারণ এর আগে একটা ব্যাপারে তাদের সাহায্য নিয়ে আমি বেশ ঠকেছি, বুঝলে। ওরা অনেক সময় কাজের চেয়ে অকাজটা করে বেশি। আর এটাও ঠিক যে আমি তরুণদের মোটেও অশ্রদ্ধা করি না। কাঁচা বয়সের সঙ্গে পাকা বুদ্ধির সমাবেশটা খুবই জোরালো হয় বলেই আমার নিজের বিশ্বাস। এবারে কৈলাসবাবু থামার সুযোগ নিয়ে ফেলুদা গলা খাঁকড়িয়ে বলল, ঘটনাটা কি সেটা যদি বলেন। কৈলাসবাবু এ কথার কোনো উত্তর না দিয়ে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বার করে ফেলুদাকে দিয়ে বললেন, দেখুন তো, এটা পড়ে কি বোঝেন? ফেলুদা কাগজটা খুলে ধরতে আমি পাশ থেকে ঝুঁকে পড়ে সেটায় চোখ বুলিয়ে নিলাম। তাতে ইংরেজিতে যা লেখা রয়েছে তার মানে হয়, পাপের বোঝা বাড়িও না। যে জিনিসে তোমার অধিকার নেই সে জিনিস তুমি আগামী সোমবার বিকেল 4টের মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটের 20 হাত ভেতর দিকে এই রাস্তার বাঁ ধারে লিলি ফুলের প্রথম সারির গাছটার নিচে রেখে আসবে। আদেশ অমান্য করার বা পুলিশ গোয়েন্দাদের সাহায্য নেওয়ার ফলটা ভালো হবে না। তোমার অনেক শিকারের মতোই তুমিও কিন্তু তাহলে শিকারে পরিণত হবে, এ কথা জেনে রেখো। ফেলুদা কিছুক্ষণ মনোযোগ দিয়ে চিঠিটা দেখে বলল, হাতের লেখা ভাড়ানো হয়েছে, কারণ একই অক্ষর 2-3 জায়গায় 2-3 রকম ভাবে লেখা হয়েছে। আর নতুন প্যাডের প্রথম কাগজে লেখা। সেইটা কিভাবে বুঝলেন? প্যাডের কাগজে লেখা হলে তার পরের কাগজে সে লেখার কিছুটা ছাপ থেকে যায়। এই কাগজ একেবারে মসৃণ। ভেরি গুড। আর কিছু? আর কিছু এ থেকে বলা অসম্ভব। এ চিঠি ডাকে এসেছিল। পোস্টমার্ক পার্ক স্ট্রিট। 3 দিন আগে আমি এ চিঠি পেয়েছি, আজ শনিবার 20-এ। ফেলুদা চিঠিটা ফেরত দিয়ে বলল, এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, কারণ আপনার শিকারের কাহিনী ছাড়া আপনার সম্বন্ধে কিছুই জানা নেই আমার। বেশ তো, করুন না। এই মিষ্টিগুলো মুখে পুড়ে খেতে খেতে বলুন। ফেলুদাকে খাবার কথা বলতে হয় না।
সে টপ করে একটা আস্ত রসগোল্লা মুখে পুড়ে দিয়ে বলল, চিঠিতে যে জিনিসটার কথা লেখা হয়েছে সেটা কি জানতে পারি? ব্যাপারটা কি জানেন? যাতে আমার অধিকার নেই এমন কোনো জিনিস তো আমার কাছে আছে বলে আমার জানা নেই। এ বাড়িতে যা কিছু আছে তা সবই হয় আমার নিজের কেনা, না হয় ওই পৈতৃক সম্পত্তি। আর তার মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা আদায় করবার জন্য কেউ আমাকে এই এমন চিঠি দিতে পারে। তবে একটি মাত্র জিনিস আছে যেটা বলতে পারেন মূল্যবান এবং লোভনীয়। সেটা কি? একটা পাথর। পাথর? ইয়েস, পাথর, প্রিশাস স্টোন। আপনার কেনা? কেনা নয়। পৈতৃক সম্পত্তি? না, তাও না। ওই পাথরটা আমি পাই মধ্যপ্রদেশের চাঁদার কাছে একটা জঙ্গলে। একটা বাঘকে তাড়া করে আমরা 3-4 জন একটা জঙ্গলে ঢুকেছিলাম। কাছেই একটা পুরনো ভাঙা পরিত্যক্ত মন্দিরে একটা দেব মূর্তির কপালে পাথরটা লাগানো ছিল। তবে ওটার অস্তিত্ব বোধহয় আমাদের আগে কেউই জানতো না। ওটা কি আপনার চোখেই প্রথম পড়ে? মন্দিরটা সকলেই দেখেছিল, তবে পাথরটা আমি প্রথম দেখি। সঙ্গে আর কে ছিল সেবার? সঙ্গে ওই রাইট বলে একজন মার্কিন ছোকরা, কিশোরী লাল বলে একজন পাঞ্জাবি, আর আমার ভাই কেদার। আপনার ভাইও স্বীকার করেন? করতো, এখন করে কিনা জানি না। বছর 4 হলো বিদেশে। বিদেশ মানে? বিদেশে মানে ওই সুইজারল্যান্ডে ঘড়ির ব্যবসার ধান্দায়। যখন পাথরটা পেলেন তখন ওটা নিয়ে আপনাদের মধ্যে কাড়াকাড়ি হয়নি? না, তার কারণ ওটার যে কত দাম সেটা কলকাতায় এসে জহুরিকে দেখাবার পর আমি জানতে পারি। তারপর সে খবর আর কে জেনেছে? খুব বেশি লোককে বলিনি, এমনিতে আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই। 2-1 উকিল বন্ধুকে বলেছি, কেদার জানতো, আর বোধহয় আমার এই ভাগ্নে অবনীশ জানে। পাথরটা বাড়িতেই আছে? হ্যাঁ, ওই আমার ঘরেই রাখা থাকে। এত দামি জিনিস ব্যাংকে রাখেন না যে? একবার রেখেছিলাম, কিন্তু যেদিন রেখেছিলাম তার পরের দিনই একটা মোটর অ্যাক্সিডেন্টে, মানে আমি প্রায় মরতে মরতে বেঁচে যাই আর কি। কাজেই তারপর থেকে ধারণা হয় যে ওটা কাছে না রাখলে হয়তো আমার ব্যাড লাক আসবে, তাই ওটা তারপরে আমি ব্যাংক থেকে আনিয়ে নেই। আপনার বাড়িতে কে কে আছেন? এই আমি, আমার ভাগ্নে অবনীশ, আর 3টে পুরনো চাকর। আর আমার বাবাও আছেন, তবে তিনি একেবারেই অথর্ব, জরাগ্রস্ত। একটি চাকর তার পেছনেই লেগে থাকে সারাক্ষণ। অবনীশবাবু কি করেন? বিশেষ কিছুই না, বলছে নাকি একটা টিকিটের দোকান করবে। আপনি কি চাইছেন আমি এই পত্রলেখকের অনুসন্ধান করি? দেখুন, বুঝতেই তো পারছেন যে এই বয়সে এই ধরনের অশান্তি, এগুলো কি আর ভালো লাগে? আর শুধু যে চিঠি লিখছে তা তো নয়, কাল রাতে একবার একটা টেলিফোনও করেছিল। তো ইংরেজিতে ওই আবার একই এই ধরনের কথাবার্তা বলল। গলাটা শুনে আমি চিনতেও পারলাম না। কি বলল জানেন? বলল নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিসটা রেখে না এলে আমার বাড়িতে এসে আমাকে ঘায়েল করে দিয়ে যাবে। অথচ এই পাথর হাতছাড়া করতে আমি মোটেই রাজি নই। তাছাড়া লোকটার যখন ন্যায্য কোনো দাবিই নেই, অথচ লোকটা ক্রমাগত হুমকি দিচ্ছে, তখন তো বুঝতে হবে যে সে একটা বদমাইশ। সুতরাং তার একটা শাস্তি হওয়া দরকার। এখন সেটা কি করে সম্ভব সেটা আপনি একটু ভেবে দেখুন। উপায় তো একটাই, 22 তারিখে সন্ধ্যাবেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে ঘাপটি মেরে বসে থাকা। তাকে তো আসতেই হবে। তা বটে।
কিন্তু সে নিজে তো নাও আসতে পারে। তাতে ক্ষতি নেই, যেই এসে লিলি গাছের পাশে ঘুরঘুর করুক না কেন, সে যদি আসল লোক নাও হয়, তাকে ধরতে পারলে আসল লোকের সন্ধান পাওয়া অসম্ভব হবে না। আপনি আপনি বুঝতে পারছেন না, লোকটা তো একটা ডেঞ্জারাস লোকও হতে পারে। সে যখনই দেখবে যে লিলি গাছের তলায় তার ওই পাথরটা নেই, তখন যে সে কি করতে পারে তা তো আগে থেকে আমরা কিছুই জানি না, কিছুই বলা যায় না, তাই না? তার চেয়ে বরং এই 22 তারিখের আগে, অর্থাৎ এই আজ বা কালের মধ্যে এই লোকটি কে তা যদি জানা একবার একটু সম্ভব হতো, তাহলে খুবই ভালো হতো আর কি। এই চিঠি আর ওই একটা টেলিফোন কল, এই দুটো থেকে কিছু বার করা যাবে না? দেখুন কৈলাসবাবু, চিঠিতে সে লিখেছে যে গোয়েন্দার সাহায্য নিলে ফল ভালো হবে না। সুতরাং আমি কিছু করি বা না করি, আপনি যে আমাকে ডেকেছেন এতেই আপনার বিপদের একটা আশঙ্কা আছে। সুতরাং আপনি বরঞ্চ ভেবে দেখুন যে আমাদের সাহায্য চান কিনা। কৈলাসবাবু ঠান্ডার মধ্যেও রুমাল দিয়ে তার কপাল মুছে বললেন, আপনি এবং আপনার সঙ্গে আপনার এই ভাইটি, এই দুজনকে দেখলে কেউ মনে করবে না যে আপনাদের সঙ্গে গোয়েন্দার কোনো সম্পর্ক আছে। এটা একটা অ্যাডভান্টেজ। আপনার নাম লোকে জেনে থাকলেও আপনার চেহারাটা কি জানে মনে তো হয় না। সুতরাং সেদিক থেকে দেখলে আমার বিশেষ ভয় নেই। আপনি রাজি হলে কাজটা নিন, উপযুক্ত পারিশ্রমিক আমি দেব। থ্যাংক ইউ। তবে যাওয়ার আগে একবার পাথরটা দেখতে চাই। সার্টেনলি, নিশ্চয়ই। কৈলাসবাবুর পাথর ওর শোবার ঘরে আলমারির ভিতর থাকে। আমরা ভদ্রলোকের পিছন পিছন একটা শান বাঁধানো সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছলাম। সিঁড়িটা গিয়ে পড়েছে একটা লম্বা অন্ধকার বারান্দায়। তার দুদিকে সারি সারি প্রায় 10-12টা ঘর, তার অনেকগুলো আবার তালা বন্ধ। চারিদিকে একটা কেমন যেন থমথমে ভাব, আর লোকজন নেই বলেই বোধহয় সামান্য একটু আওয়াজ হলেও তার প্রতিধ্বনি হয়। বারান্দার শেষ মাথায় ডান দিকের ঘরটা হলো কৈলাসবাবুর শোবার ঘর। আমরা যখন বারান্দার মাঝামাঝি এসেছি, তখন দেখি পাশের একটা ঘরের দরজা অর্ধেক খোলা, আর তার ভিতর দিয়ে একজন ভীষণ বুড়ো লোক গলা বাড়িয়ে ঘোলাটে চোখে আমাদের দিকে দেখছে। আমার তো দেখেই কিরকম ভয় ভয় করতে লাগলো। কৈলাসবাবু বললেন, উনি আমার বাবা। মাথাটার আর ঠিক নেই, সব সময় এখান দিয়ে ওখান দিয়ে উঁকি মারেন। কাছাকাছি আসার পর বুড়োর চাহনি দেখে সত্যি আমার রক্ত জল হয়ে গেল। আর সেই ভয়াবহ চাহনি দিয়ে উনি তাকিয়ে আছেন সোজা কৈলাসবাবুর দিকে। বাবার ঘর পেরিয়ে কিছু দূর এগিয়ে কৈলাসবাবু বললেন, বাবার আসলে সকলের উপরেই একটা আক্রোশ, বুঝলেন? ওর ধারণা সকলেই নাকি ওনাকে নেগলেক্ট করে। আসলে কিন্তু ওর দেখাশোনার বিন্দু মাত্র কোনো ত্রুটি হয় না। আসুন। কৈলাসবাবুর ঘরে ঢুকে দেখলাম প্রকাণ্ড উঁচু একটা খাট, আর তার মাথার দিকে ঘরের কোনায় একটা আলমারি। সেটা খুলে তার দেরাজ থেকে একটা নীল ভেলভেটের বাক্স বার করে আমাদের বললেন, সাতরাম দাসের দোকান থেকে এই বাক্সটা কিনে নিয়েছিল এই পাথরটা রাখবার জন্য। একে বলে ব্লু বেরিল, ব্রাজিল দেশে পাওয়া যায়। ভারতবর্ষে যে খুব বেশি আছে তা নয়, অন্তত এত বড় সাইজের যে বেশি নেই সে বিষয়ে আমি নিঃসন্দেহ। ফেলুদা পাথরটা হাতে নিয়ে এদিক ওদিক নাড়িয়ে দেখে ফেরত দিয়ে দিল। এবার কৈলাসবাবু তার পকেট থেকে একটা মানি ব্যাগ বার করলেন। তারপর তার থেকে 5টা 10 টাকার নোট বার করে ফেলুদার দিকে এগিয়ে দিয়ে বললেন, এইতে আগাম, কাজ ভালোই ভালোই উতরে গেলে বাকিটা তারপরে দেব, কেমন? ফেলুদা নোটগুলো পকেটে পুরে নিল। চোখের সামনে ওকে রোজগার করতে এই প্রথম দেখলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে ফেলুদা বলল, আমাদের ওই চিঠিখানা দিতে হবে, আর অবনীশবাবুর সঙ্গে একটু কথা বলবো।
নিচে যখন পৌঁছেছি ঠিক সেই সময় বৈঠকখানা থেকে টেলিফোন বাজতে আরম্ভ করেছে। কৈলাসবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ফোনটা ধরলেন। হ্যালো। আর কোনো কথা নেই। আমরা বৈঠকখানায় ঢুকতেই কৈলাসবাবু ফ্যাকাশে মুখ করে ধপ করে টেলিফোনটা রেখে দিয়ে বললেন, আবার সেই লোক, সেই একই রকম হুমকি। কি বলল? এবার আর কোনো সন্দেহ রাখেনি। তার মানে? বলল, কোন জিনিসটা চাইছি বুঝতে পারছো বোধ হয়। সে বলেই দিল যে চাঁদার জঙ্গলের মন্দিরে যেটা ছিল সেইটাই সে চায়। আর কি বলল? আর কিছু না। গলাটা চিনলেন? হ্যাঁ, না, তবে এইটুকু বলতে পারি যে গলাটা শুনতে আমার ভালো লাগেনি। খুবই ভয়াবহ এবং ফ্যাঁস ফ্যাঁসে। আপনি বরং আরেকবার ভেবে দেখুন। আমার ভাবা হয়ে গিয়েছে। কৈলাসবাবুর কাছ থেকে অবনীশবাবুর ঘরে গিয়ে দেখি তিনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে টেবিলের উপর রাখা কি একটা জিনিস খুব মন দিয়ে পরীক্ষা করছেন। আমরা ঢুকতেই টেবিলের উপর হাতটা চাপা দিয়ে উঠে দাঁড়ালেন। আসুন, ভেতরে আসুন, আসুন। আপনার ডাক টিকিটের খুব শখ দেখছি। আগে হ্যাঁ, ওই তো আমার একমাত্র নেশা। বলতে গেলে আমার ধ্যান জ্ঞান চিন্তা সবই ওই। আপনি কি কোনো দেশ নিয়ে স্পেশালাইজ করেন, না সারা পৃথিবীর টিকিট জমান? না, আগে সারা পৃথিবীতে জমাতুম, কিন্তু কিছুদিন হলো ইন্ডিয়াতেই স্পেশালাইজ করছি। আমাদের এই বাড়ির দপ্তরে যে কি আশ্চর্য সব পুরনো টিকিট রয়েছে তা বলতে পারি না। অবশ্য বেশিরভাগই ইন্ডিয়ার। গত 2 মাস ধরে হাজার হাজার পুরনো চিঠির গাদা ঘেঁটে এই সব টিকিট সংগ্রহ করেছি আমি। ভালো কিছু পেয়েছেন? ভালো বলে ভালো, দারুণ। কিন্তু আপনাকে বললে বুঝবেন, আপনার এ ব্যাপারে ইন্টারেস্ট আছে? একটা বয়সে তো সকলেই ওদিকটায় ঝোঁকে, তাই নয় কি? কেপ অফ গুড হোপের 1 পেনি, মরিশাসের 2 পেনি, আর ব্রিটিশ গায়ানার 1856 সনের সেই বিখ্যাত স্ট্যাম্পগুলো পাওয়ার স্বপ্ন আমিও দেখেছি। বছর 10 আগে লাখখানেক টাকা দাম ছিল ওগুলোর, এখন আরও বেড়েছে। অবনীশবাবু উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠলেন। তাহলে মশাই আপনি বুঝবেন, আপনাকেই বরঞ্চ দেখাই। এই দেখুন। ভদ্রলোক তার চাপা হাতের তলা থেকে একটা ছোট্ট রঙিন কাগজ ফেলুদাকে দিলেন। দেখি খাম থেকে খোলা, রং প্রায় মিলিয়ে যাওয়া একটা টিকিট। কি দেখলেন? শখানেক বছরের পুরনো ভারতবর্ষের টিকিট, ভিক্টোরিয়ার ছবি। এই টিকিট আগে দেখেছি। দেখেছেন তো? এইবার এই গ্লাসের মধ্যে দিয়ে দেখুন। ফেলুদা ম্যাগনিফাইং গ্লাস চোখে লাগালো। এবার কি দেখছেন? এতে তো ছাপার ভুল রয়েছে। এক্স্যাক্টলি। পোস্টেজ কথাটা জি এর জায়গায় সি ছাপা হয়েছে। তার ফলে এটা কত দাম হচ্ছে জানেন? কত? 20,000 টাকা। বলেন কি? হ্যাঁ, আমি বিলেত থেকে চিঠি লিখে খোঁজ নিয়েছি। এই ভুলটার উল্লেখ স্ট্যাম্প ক্যাটালগে পর্যন্ত নেই। আমি প্রথম এটার অস্তিত্ব আবিষ্কার করলাম। কনগ্রাচুলেশনস। কিন্তু আপনার সঙ্গে টিকিট ছাড়া অন্য ব্যাপারে একটু আলোচনা ছিল। বলুন। আপনার মামা কৈলাসবাবু, তাঁর যে একটা দামি পাথর আছে সেটা আপনি জানেন? ও হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম বটে। দামি কিনা জানি না, তবে লাকি পাথর সেটা একবার বলেছিলেন বটে। আসলে কিছু মনে করবেন না, আমার মাথায় এখন আর ডাক টিকিট ছাড়া অন্য কিছু নেই। আপনি এই বাড়িতে কতদিন আছেন? বাবা মারা যাওয়ার পর থেকেই প্রায় 5 বছর। মামার সঙ্গে আপনার গোলমাল নেই তো? কোন মামা? এক মামা তো বিদেশে। আমি কৈলাসবাবুর কথা বলছি। ও উনি অত্যন্ত ভালো লোক। তবে তবে কি? আসলে কদিন থেকে কোনো একটা কারণে ওকে যেন একটু অন্যরকমই দেখছি। কবে থেকে? এই 2-3 দিন। কাল ওকে আমার এই স্ট্যাম্পটার কথা বললাম, উনি যেন কেমন শুনেও শুনলেন না, অথচ এমনিতে রীতিমতো ইন্টারেস্ট নেন। আর তাছাড়া ওর কতগুলো অভ্যেসও যেন কিরম বদলে যাচ্ছে। উদাহরণ দিতে পারেন? এই যেমন ধরুন, এমনিতে রোজ সকালে উঠে বাগানে পায়চারি করেন,
গত দুদিন হলো করেননি। ঘুম থেকে দেরিতেই উঠছেন, বোধহয় রাত জাগছেন বেশি। সেটার কোনো ইঙ্গিত পেয়েছেন? আসলে আমি তো একতলাতেই শুই, আমার ঠিক ওপরের ঘরটাই মামার। পায়চারি করার শব্দ পেয়েছিলাম, গলার স্বরও পেয়েছি, বেশ জোরে, জানেন তো, মনে হলো কারোর সাথে ঝগড়া করছেন। কার সঙ্গে? বোধহয় দাদু। দাদু ছাড়া আর কে হবেন। সিঁড়ি দিয়ে ওঠানামা করার শব্দও পেয়েছি। একদিন তো সন্দেহ করে সিঁড়ি নিচটায় গিয়ে দাঁড়িয়েছিলাম, দেখলাম মামা ছাদ থেকে দোতলায় নামলেন, হাতে একটা বন্দুক। তখন কটা? রাত 2টো হবে। ছাদে কি আছে? কিছুই তেমন নেই, কেবল একটা ঘর আছে, চিলে কোঠা যাকে বলে। পুরনো চিঠিপত্র ছিল কিছু ওটায়, সেসব তো আমি প্রায় মাসখানেক হলো বের করে এনেছি। ফেলুদা উঠে পড়ল। বুঝলাম তার আর কিছু জিজ্ঞেস করার নেই। অবনীশবাবু বললেন, আচ্ছা, এসব কেন জিজ্ঞেস করলেন বলুন তো? আপনার মামা কোনো কারণে একটু উদ্বিগ্ন আছেন, তবে সে নিয়ে আপনি ভাববেন না। আপনি স্ট্যাম্প নিয়েই থাকুন, এদিকের ঝামেলা মিটলে একদিন এসে আপনার কালেকশন দেখবক্ষণ। কৈলাসবাবুর সঙ্গে একবার শেষ দেখা করে ফেলুদা বলল, আপনাকে 16 আনা ভরসা দিতে পারছি না, তবে এটুকু বলছি যে আপনার ভাবনাটা আমায় ভাবতে দিন। রাত্রে ঘুমোতে চেষ্টা করুন, দরকার হলে ওষুধ খেয়ে। আর ছাতে যাবেন না দয়া করে। এপাড়ার বাড়িগুলো যেরকম ঘেঁষাঘেঁষি, আপনার শত্রু পাশের কোনো বাড়িতে এসে আস্তানা গেড়ে থাকলে বিপদ হতে পারে। হ্যাঁ, আমি ছাতে গিয়েছিলাম বটে, তবে সঙ্গে আমার বন্দুক ছিল। একটা আওয়াজ পেয়ে গিয়েছিলাম, যদিও গিয়েও বিশেষ কিছুই দেখতে পাইনি। বন্দুকটা সবসময় কাছেই রাখেন তো? হ্যাঁ, তা রাখি, তবে মানুষের মনের উদ্বেগ অনেক সময় তার হাতের আঙুলে সঞ্চারিত হয়, সেটা জানেন তো। বেশি দিন এইভাবে চললে আমার টিপের যে কি অবস্থা হবে তা আমি জানি না। পরের দিনটা ছিল রবিবার। সারাদিনের মধ্যে বেশিরভাগটা সময় ফেলুদা ওর ঘরেই পায়চারি করেছে। বিকেলে 4টে নাগাদ ওকে পায়জামা ছেড়ে প্যান্ট পরতে দেখে জিজ্ঞেস করলাম, তুমি কি বেরোচ্ছ ফেলুদা? ভিক্টোরিয়া মেমোরিয়ালের লিলি গাছগুলো একবার দেখে আসবো ভাবছি। যাবি তো চ। বাড়ি যখন ফিরলাম তখন 8টা বেজে গেছে। ফেলুদা কোটটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি যতক্ষণ হাত মুখ ধুচ্ছি, তুই ডিরেক্টরি থেকে কৈলাসবাবুর টেলিফোন নাম্বারটা বার করতো। ডিরেক্টরি হাতে নিয়ে টেলিফোনের সামনে বসা মাত্র ক্রিং করে ফোনটা বেজে উঠে আমায় বেশ চমকে দিল। আমাকেই ধরতে হয়। তুলে নিলাম রিসিভারটা। হ্যালো, কে কথা বলছেন? কে কে কাকে চাই? ছেলে মানুষ বয়সে গোয়েন্দাদের সঙ্গে ঘোরাফেরা করা হয়, রানীর ভয় নেই। শুনে রাখো, সাবধান করে দিচ্ছি, তোমাকেও আর তোমার দাদাকেও। ফল কিন্তু ভালো হবে না। ও কি, ওরকম থুম মেরে বসে আছিস কেন? কার ফোন এসেছিল? কোনো মতে ঘটনাটা ফেলুদাকে বললাম। দেখলাম ও গম্ভীর হয়ে গেছে। তারপর পিঠে একটা চাপড় মেরে বলল, জানিস তো, সে যারা চিঠি লিখে আর টেলিফোন করে হুমকি দেয়, তারা বেশিরভাগ সময়ই আসলে কাওয়ার্ড হয়। ঘাবড়াস না, লোক থাকবে, পুলিশের লোক। বিপদের কোনো ভয় নেই। ভিক্টোরিয়া মেমোরিয়ালে একবার যেতেই হবে কালকে। পরদিন সকালে ফেলুদা কৈলাসবাবুকে ফোন করে বলল তিনি যেন নিশ্চিন্তে বাড়িতে বসে থাকেন, যা করার ফেলুদাই করবে। আমি জিজ্ঞেস করলাম, ভিক্টোরিয়া মেমোরিয়ালে কখন যাবে গো ফেলুদা? কাল যে সময় গিয়েছিলাম সেই সময়। ভালো কথা, তো স্কুলের ড্রয়িংয়ের খাতা, পেন্সিল টেন্সিল এগুলো আছে তো? কেন, তা দিয়ে কি করবে? আছে কি না বল না। হ্যাঁ, তা তো থাকতে হবে। হ্যাঁ, আছে। সঙ্গে নিয়ে নিবি। লিলি গাছের উল্টো দিকে কিছু দূরে দাঁড়িয়ে তুই ছবি আঁকবি, গাছপালা, মেমোরিয়াল বিল্ডিং, যা হয় কিছু একটা। আমি হব তোর মাস্টার। ফেলুদার আঁকার হাত রীতিমতো ভালো। বিশেষ করে মাত্র একবার যে মানুষকে দেখেছে,
পেন্সিল দিয়ে খসখস করে মোটামুটি তার একটা পোর্ট্রেট আঁকার আশ্চর্য ক্ষমতা ফেলুদার আছে। কাজেই ড্রয়িং মাস্টারের কাজটা তার পক্ষে বেমানান হবে না। শীতকালের দিন ছোট হয়, তাই আমরা 4টের কিছু আগেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে গেলাম। সোমবার, ভিড়টাও কম। কম্পাউন্ডের মধ্যেই, কিন্তু গেট থেকে বেশ কিছুটা দূরে চৌরঙ্গির দিকটায় একটা বড় গাছের তলায় দুজন প্যান্ট পরা লোককে দেখলাম, যাদের দিকে দেখিয়ে ফেলুদা আস্তে করে আমায় কনুই দিয়ে একটা খোঁচা দিল। বুঝলাম ওরাই হচ্ছে পুলিশের লোক। ওদের কাছে নিশ্চয়ই লুকোনো রিভলভার আছে। ফেলুদার সঙ্গে পুলিশের কিছু লোকের বেশ খাতির আছে এটা জানতাম। লিলি ফুলের শাড়ির উল্টো দিকে কিছুটা দূরে খাতা পেন্সিল বার করে ছবি আঁকতে আরম্ভ করেছি। কিন্তু এই অবস্থায় কি আর আঁকায় মন বসে? চোখ আর মন দুটোই অন্যদিকে চলে যাচ্ছে। আর ফেলুদা মাঝে মাঝে এসে ধমক দিচ্ছে আর পেন্সিল দিয়ে খসখস করে হিজিবিজি এঁকে দিচ্ছে, যেন কতই না কারেক্ট করছে। আমার কাছ থেকে দূরে সরে গেলেই কিন্তু ফেলুদা বাইনোকুলার চোখে লাগিয়ে এদিক ওদিক দেখছে। সূর্য প্রায় ডুবুডুবু। কাছেই গির্জার ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজল। লোকজন কমে আসছে, কারণ একটু পরেই বেশ ঠান্ডা পড়বে। লোয়ার সার্কুলার রোড দিয়ে আপিস ফেরতা গাড়ির ভিড় আরম্ভ হয়েছে। ঘন ঘন হর্নের শব্দ কানে আসছে। ফেলুদা আমার পাশে এসে ঘাসের উপর বসতে গিয়েও বসল না। দেখলাম তার চোখ ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের দিকে। আমি সেই দিকে চেয়ে গেটের বেশ কিছুটা বাইরে রাস্তার ধারে একজন ব্রাউন চাদর জড়ানো লোক ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। ফেলুদার চোখে বাইনোকুলার লাগিয়ে কিছুক্ষণ ওই দিকে দেখে বাইনোকুলারটা আমার হাতে দিয়ে বলল, দেখ। কাকে? ও চাদর গায়ে দেওয়া লোকটাকে? হুম। এ কি? এই যে কৈলাসবাবু নিজে এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ, চল, নিশ্চয়ই আমাদের খুঁজতে এসেছেন। কিন্তু আমরা রওনা হবার সঙ্গে সঙ্গেই দেখলাম ভদ্রলোক হাঁটতে আরম্ভ করলেন। গেটের বাইরে এসে কৈলাসবাবুকে আর দেখা গেল না। চল শ্যামপুকুর। ভদ্রলোক বোধহয় আমাদের দেখতে পাননি, আর না দেখে নিশ্চয়ই চিন্তিত হয়ে পড়েছেন। ট্যাক্সি পেলে ট্যাক্সিই নিতাম, কিন্তু আপিস টাইমে সেটা সম্ভব নয়। তাই ট্রাম ধরার মতলবে চৌরঙ্গির দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে পরপর লাইন করে গাড়ি চলেছে। হঠাৎ ক্যালকাটা ক্লাবের সামনে এসে একটা কাণ্ড হয়ে গেল, যেটা ভাবলে এখন আমার ঘাম ছুটে যায়। কথা নেই বার্তা নেই, ফেলুদা হঠাৎ একটা হ্যাঁচকা টান মেরে প্রায় আমাকে ছুঁড়ে রাস্তার একেবারে কিনারায় ফেলে দিল, আর সেই সঙ্গে নিজেও একটা লাফ দিল। পর মুহূর্তেই দারুণ স্পিডে আর দারুণ শব্দ করে একটা গাড়ি প্রায় আমাদের গা ঘেঁষে চলে গেল। হোয়াট দ্য ডেভিল! গাড়ির নাম্বারটা? কিন্তু সেটার আর কোনো উপায় নেই। সন্ধ্যার অন্ধকারে অন্য গাড়ির ভিড়ের মধ্যে সে গাড়ি মিলিয়ে গেছে। আমার হাতের খাতা পেন্সিল কোথায় ছিটকে পড়েছে তার ঠিক নেই, তাই সেটা খুঁজে আর সময় নষ্ট করলাম না। এটা বেশ বুঝতে পারছিলাম যে ফেলুদা ঠিক সময় বুঝতে না পারলে আমরা দুজনেই নির্ঘাত গাড়ির চাকার তলায় চলে যেতাম। ট্রামে ওঠার পর থেকেই ফেলুদা সারা রাস্তা ভীষণ গম্ভীর মুখ করে রইল। কৈলাসবাবুর বাড়িতে পৌঁছে সোজা বৈঠকখানায় গিয়ে সোফায় বসা কৈলাসবাবুকে ফেলুদা প্রথম কথা বলল। আপনি দেখতে পেলেন না আমাদের? কোথায় দেখতে পেলাম না? কি বলছেন আপনি? কেন, আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল যাননি? আমি? আরে সে কি কথা! আমি তো এতক্ষণ শোবার ঘরে বিছানায় শুয়ে ভাবনায় ছটফট করছিল। এই সবে মাত্র আমি নিচে নেমেছি। তাহলে কি আপনার কোনো যমজ ভাই আছে নাকি? সে কি আপনাকে সেদিনকে বলিনি? কি বলেননি? এই কেদারের কথা, মানে কেদার যে আমার যমজ ভাই। আপনি কেদারকে দেখেছেন? সে ওখানে ছিল। উনি ছাড়া আর কেউ হতেই পারেন না। সর্বনাশ! কেন বলুন তো? কেদারবাবুর কি পাথরটার উপর কোনো অধিকার ছিল? না, তা ছিল। আমি আসলে কেদারে প্রথম পাথরটা দেখে। আমি মন্দিরটা দেখেছিলাম, কিন্তু দেবমূর্তির কপালে পাথরটা কেদারই প্রথম দেখেছিল। তারপর? তারপর আর কি, একরকম আবদার করেই পাথরটা আমি নিয়ে নিই।
অবশ্যই আমি মনে মনে জানতুম যে ওটা আমার কাছে থাকলে তবু থাকবে। ওই কেদার ওটা নিলে ওটা সে বেচে দেবে, দিয়ে টাকাটা নষ্ট করবে। আর ওটার যে কত দাম সেটা আমি তখন জেনেও সেই একই কারণে কেদারকে জানাইনি। সত্যি বলতে কি, কেদার যখন বিদেশে চলে গেল তখন আমার মনে একটা নিশ্চিন্ত ভাবও এসেছিল, কিন্তু হয়তো ওখানে গিয়ে কেদার সুবিধা করে উঠতে পারেনি, সেই কারণেই আবার এইখানে ফিরে এসেছে। আর হয়তো মনে মনে ভাবছে যে পাথরটাকে নিয়ে বিক্রি করে সেই টাকায় সে আবার নতুন কিছু ব্যবসা ভাববে। এখন উনি কি করতে পারেন সেটা বলতে পারেন? জানি না, তবে আমার মুখোমুখি তো তাকে একবার আসতেই হবে। দেখো, বাড়ি থেকে যখন বেরোয়নি আর ওই লিলি গাছের নিচে যখন পাথর রাখিনি, তখন সে বাড়িতে আসবেই। আপনি কি চান আমি এখানে থেকে একটা কোনো ব্যবস্থা করি? না, আমার মনে হয় তার আর কোনো প্রয়োজন হবে না। আমার মনে হয় না সে আমাকে কথা বলার সুযোগ না দিয়ে কিছু করবে বলে। আর যদি বলতে আসে তাহলে আমি ভাবছি ওকে পাথরটা দিয়েই দেব। আপনার কর্তব্য এখানেই শেষ। আপনি যে লাইফ রিস্ক করে আজকে ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছিলেন তার জন্য আমি সত্যি বেশ কৃতজ্ঞ। আপনি আপনার বিলটা আমাকে পাঠিয়ে দেবেন, একটা চেক আমি দিয়ে দেব। লাইফ রিস্কই বটে, একটা গাড়ি তো পিছন থেকে এসে প্রায় আমাদের শেষ করে দিয়েছিল। আমার কনুইটা খানিকটা ছড়ে গিয়েছিল, আমি সেটা এতক্ষণ হাত দিয়ে ঢাকবার চেষ্টা করছিলাম, কিন্তু চেয়ার ছেড়ে উঠবার সময় ফেলুদা সেটা দেখে ফেলল। ও কি রে, তোর হাতে যে রক্ত! আপনার এখানে একটু ডেটল বা আয়োডিন হবে কি? এসব ঘাগুলো আবার বড্ড চট করে সেপটিক হয়ে যায়। যা হয়েছে আজকাল কলকাতার রাস্তাঘাট। আচ্ছা বেশ, আমি দেখি অবনীশকে জিজ্ঞাসা করি। অবনীশ, এই দেখো তো হে, একটুখানি ডেটল বা আয়োডিন এরকম কিছু আছে নাকি? ডিটল তো তুমি দিন সাথে আগেই এনেছিলে, এরই মধ্যে ফুরিয়ে গেছে নাকি? ওহো, তাই তো। এই দেখো, খেয়ালই নেই। আসলে আমার কি আর মাথা ঠিক আছে? সব এত বাপরে। আমি দিচ্ছি। ডেটল লাগিয়ে কৈলাসবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি ফেলুদা কর্নওয়ালি স্ট্রিটে ট্রামের দিকে না গিয়ে যাচ্ছে তার উল্টো দিকে। গণপতিদের কাছে একবার টেস্ট ম্যাচের টিকিটের কথাটা বলে যাই, এত কাছেই যখন এসেছি। কৈলাসবাবুর দুটো বাড়ি পরেই গণপতি চ্যাটার্জির বাড়ি। আমিও নাম শুনেছি ফেলুদার কাছে, কিন্তু দেখিনি কখনো। রাস্তার উপরেই সামনের ঘর। পোকা মারতেই গেঞ্জির উপরে পুলোভার পরা একজন নাদুস নুদুস ভদ্রলোক দরজা খুলল। আরে ফেলু মাস্টার যে, কি খবর? একটা খবর তো বুঝতেই পারছেন, আসার কারণ অবশ্যই আরেকটা আছে। আপনার বাড়ির ছাদ থেকে শুনেছি উত্তর কলকাতার একটা খুব ভালো ভিউ পাওয়া যায়। একটা ফিল্ম কোম্পানির জন্য সেইটা একবার দেখতে চাইছিলাম। স্বচ্ছন্দে শটান সিঁড়িতে চলে যাও, আমি এদিকে চায়ের আয়োজন করছি। কেমন? চারতলার ছাদে উঠে পূব দিকে চাইতেই দেখি কৈলাসবাবুদের বাড়ি। একতলার বাগান থেকে ছাদ অবধি দেখা যাচ্ছে। দোতলার একটা ঘরে আলো জ্বলছে, আর তার ভিতরে একজন লোক খুটখুট করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। খালি চোখেই দেখে বুঝতে পারলাম সেটা কৈলাসবাবুর বাবা। ছাদের ওপর ওই যে চিলে কোঠা, তার জানলার থেকে দেয়ালটা দেখা যাচ্ছে। দরজাটা বোধহয় উল্টো দিকে। দোতলার একটা বাতি জ্বলে উঠল, বুঝলাম সেটা সিঁড়ির বাতি। ফেলুদা বাইনোকুলার চোখে লাগিয়েছে। একজন লোক সিঁড়ি দিয়ে উঠছে। কে? কৈলাসবাবু। এত দূর থেকেও তার লাল সিল্কের ড্রেসিং গাউনটা দেখেই বোঝা যায়। কয়েক সেকেন্ডের জন্য কৈলাসবাবুকে দেখা গেল না। তারপর হঠাৎ দেখি উনি ছাতে উঠে এসেছেন। আমরা দুজনেই চট করে একসঙ্গে নিচু হয়ে শুধু চোখ দুটো পাঁচিলের ওপর দিয়ে বার করে রাখলাম। কৈলাসবাবু এদিক ওদিক দেখে চিলেকোঠার উল্টো দিকে চলে গেলেন।
তারপর ঘরের বাতিটা জ্বলে উঠল। কৈলাসবাবুকে জানালায় দেখা যাচ্ছে। উনি আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছেন। আমার বুকের ভিতরটা ভীষণ জোরে ঢিপ ঢিপ করতে আরম্ভ করেছে। কৈলাসবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাটিতে বসে পড়লেন। কিছুক্ষণ পর কৈলাসবাবু আবার ঘরের বাতি নিভিয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে গেলেন। ফেলুদা শুধু বলল, গোলমাল গোলমাল। এতব সে ওট ওট, শ্যাম্পুকুর যেতে হবে। কেন? ঘুমোতে রাত হয়েছিল বলেই বোধ হয় সকালে নিজে থেকে ঘুমটা ভাঙেনি। ভাঙল ফেলুদার ঠেলাতে। ফোন করেছিলাম, কেউ ধরছে না, গন্ডগোল মনে হচ্ছে। 10 মিনিটের মধ্যেই একটা ট্যাক্সিতে উঠে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম শ্যামপুকুরের দিকে। গাড়িতে ফেলুদা শুধু একটা কথাই বলেছে, কি সাংঘাতিক লোক রে বাবা, আর একটু আগে বুঝতে পারলে বোধহয় গন্ডগোলটা হতো না। কৈলাসবাবুর বাড়িতে পৌঁছেই ফেলুদা বেলটেল না টিপেই ভেতরে চলে গেল। অবশ্যই দরজাটা যে খোলাই ছিল সেটাও আমাদের ভাগ্য। সিঁড়ি পেরিয়ে অবনীশবাবুর ঘরের সামনে পৌঁছতেই চক্ষু স্থির। টেবিলের সামনে একটা চেয়ার উল্টে পড়ে আছে, আর তার ঠিক পাশেই মেঝেতে হাত দুটো পিছনে জড়ো করে বাঁধা আর মুখে রুমাল বাঁধা অবস্থায় পড়ে আছেন অবনীশবাবু। ফেলুদা হুমড়ি দিয়ে পড়ে আধ মিনিটের মধ্যে দড়ির রুমাল খুলে দিতেই ভদ্রলোক বললেন, থ্যাংক গড, থ্যাংক গড। কি করেছে এই দশা আপনার? মামা, মামা, কৈলাস মামা, মামার মাথা খারাপ হয়ে গেছে। সেদিন বলেছিলাম না আপনাকে, ভোরে এসে বসেছে ঘরে, বাতি জ্বালিয়ে কাজ করছিলাম। মামা ঘরে ঢুকেই বাতি নিভিয়েছেন, তারপর মাথায় একটা বাড়ি। উফ, কি সজনে একটা বাড়ি। তারপর আর কিছু জানি না। এই কিছুক্ষণ হলো জ্ঞান ফিরেছে, কিন্তু উঠতে পারছি না, মুখে শব্দ পর্যন্ত করতে পারছি না। উফ। আর কৈলাসবাবু? জানি না। ফেলুদা এক লাফে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও ছুটলাম তার পিছনে। একবার বৈঠকখানায় ঢুকে কাউকে না দেখে 3 ধাপ সিঁড়ি এক লাফে উঠে দোতলায় পৌঁছে ফেলুদা শটান কৈলাসবাবুর ঘরে গিয়ে উপস্থিত হলো। খাটের চেহারা দেখে মনে হলো সেখানে লোক শুয়েছিল, কিন্তু ঘর এখন খালি। আলমারির দরজা দেখি হাঁ করে খোলা। ফেলুদা দৌড়ে গিয়ে দেরাজ খুলে যে জিনিসটা বার করলো, সেই মখমলের সেই নীল বাক্সটা। খুলে দেখা গেল ভিতরে সেই পাথর যেমন ছিল তেমনই আছে। এতক্ষণে দেখি অবনীশবাবু এসে হাজির হয়েছেন। মুখ চোখের অবস্থা শোচনীয়। ছাতের ঘরের চাবি কার কাছে? সে তো মামার কাছে। তবে চলুন ছাতে। বলেই ফেলুদা তাকে হিড় হিড় করে টেনে বাইরে বের করে নিয়ে গেল। অন্ধকার সিঁড়ি দিয়ে 3 জনে ছাতে উঠে দেখি চিলেকোঠার দরজা বাইরে থেকে তালা দিয়ে বন্ধ। এইবার দেখলাম ফেলুদার গায়ের জোর। দরজা থেকে 3 হাত পিছিয়ে কাঁচটা আগিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে 4 বার ধাক্কা দিতেই কড়াগুলো পেরেক শুদ্ধ উঠে বেরিয়ে এসে দরজাটা ঝটাং করে খুলে গেল। ভিতরে অন্ধকার। 3 জনেই ঘরের মধ্যে ঢুকলাম। ক্রমে চোখটা সয়ে আসতে দেখলাম এক কোণে অবনীশবাবুরই মতো দড়ি বাঁধা, মুখ বাঁধা অবস্থায় পড়ে আছেন। ইনি কে? কৈলাস চৌধুরী না কেদার চৌধুরী? আপনি কি? আগে হ্যাঁ, আমারই নাম প্রদোষ মিত্তির। চিঠিটা বোধহয় আপনিই আমাকে লিখেছিলেন, কিন্তু আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হবার সৌভাগ্য হয়নি। অবনীশবাবু, এর জন্য একটু গরম দুধের ব্যবস্থা দেখুন তো। আমি অবাক হয়ে ভদ্রলোকের দিকে চেয়ে আছি। ইনি তাহলে কৈলাস চৌধুরী? ভদ্রলোক বালিশের উপর ভর দিয়ে খানিকটা সোজা হয়ে বসে বললেন, শরীরে আমার জোর ছিল, তাই টিকে আছি। অন্য কেউ হলে এই 4 দিনে। আপনি বেশি স্ট্রেন করবেন না। হ্যাঁ, কিন্তু কিছু কথা তো আপনাকে বলতেই হবে। একটু জল।
নইলে ব্যাপারটা আপনার কাছে ততটা পরিষ্কার হবে না। আপনার সঙ্গে আর সাক্ষাৎ হবে কি করেই বা বলুন। যেদিন আপনাকে চিঠিটা দিলুম সেদিনই তো আমাকে ও বন্দি করে ফেললো, তাও আবার চায়ের সঙ্গে ওই কি একটা ওষুধ মিশিয়ে একেবারে অজ্ঞান করে। নইলে গায়ের জোরে ও আমার সঙ্গে পারত না। আসলে দোষটা আমারই, জানেন। বানিয়ে বানিয়ে বড়াই করাটা বোধ হয় আমাদের রক্তে একেবারে মিশে গিয়েছে। 50 টাকা দিয়ে একটা পাথর কিনেছিলাম ওই জব্বলপুরের বাজার থেকে। এই যে দুর্নীতি হলো আমার, ফিরে এসে চাঁদার জঙ্গলের এক দেব মন্দিরের গল্প ফেঁদে একেবারে কেদারকে তাক লাগিয়ে দিল। আর সেই থেকেই ওর ওইটার উপর লোভ। আসলে আমার ভাগ্যটাও সহ্য করতে পারেনি। সহ্য আসলে অনেক কিছুই করতেও পারেনি। আসলে আসলে ও বোধহয় ভাবতো যে দুজন যমজ ভাই, চোখে দেখে তো কোনো পার্থক্য করা যায় না, অথচ আমার গুণ, আমার রোজগার, আমার ভাগ্য, এই ব্যাপারে ওর সঙ্গে এত তফাৎ হবে কিসে? কেনই বা হবে? আসলে দেখুন, ও নিজে ছিল একটা বেপরোয়া, রেকলেস। একবার তো নোট জাল করবার কেসেও ধরা পড়েছিল। আমি কোনো রকমে ওকে বাঁচিয়ে আনি। বিলেতে গেল আমারই কাছ থেকে টাকাটা ধার করে। মনে মনে ভাবলুম আপদ গেল। তো এই 7 দিন আগে, গত মঙ্গলবার, আমি বাড়ি ফিরে দেখি পাথরটা আর নেই। তার কথা আমার মনেই হয়নি। চাকরদের উপর চোটপাট করলো, কিন্তু কোনো ফল হলো না। তাই বৃহস্পতিবার সকালে আপনাকে চিঠি দিল। সেই দিনই রাত্রিবেলাও ফিরে এলো। ও বাজারে যাচাই করে জেনে এসেছিল যে ওই পাথরটার কোনো দামই নেই, অথচ পাথরটা নিয়ে প্রায় 1,00,000 টাকার একটা স্বপ্ন দেখে ফেলেছিল। এপে তো একেবারে লাল। ওর অন্তত 20,000 টাকার নাকি দরকার ছিল। আবার চাইলো আমার কাছে, আমি রিফিউজ করি। তারপর ও আমাকে ওষুধ মিশিয়ে চা খাইয়ে অজ্ঞান করে দিল, বন্দি করে ফেললো। বলল যতদিন না টাকা দিই ততদিন নাকি ও ছাড়বে না। আর সে কদিন নাকি ও কৈলাস চৌধুরী সেজে বসে থাকবে। কেবল আদালতটায় যাবে না, অসুখ বলে আদালত থেকে ছুটি নিয়ে নিল। আর সেদিন থেকেই উনি কৈলাস চৌধুরী সেজে বসেছিলেন। আমি যখন আপনার চিঠি পেয়ে এসে পড়লাম, তখন ভদ্রলোক একটু মুশকিলে পড়েছিলেন। তাই আমাদের 10 মিনিট বসিয়ে রেখে একটা হুমকি চিঠি আর একজন কাল্পনিক শত্রু খাড়া করলেন। এটি না করলে আমাদের সন্দেহ হতো, অথচ আমি থাকলেও বিপদ। তাই আবার টেলিফোনে হুমকি দিয়ে আর গাড়ি চাপা দিয়ে আমাদের হঠাতেও চেষ্টা করলেন। কিন্তু আমি ভাবছি যে কেদার এভাবে হঠাৎ আমাকে রেহাই দিয়ে চলে গেল কেন? আমি তো গতকাল রাত অব্দি ওকে একটা টাকাও দিতে রাজি হইনি। আচ্ছা, ও কি শুধু হাতেই চলে গেল? খালি হাতে যাবেন কেন তিনি? আমার টিকিট, আমার মহামূল্য ভিক্টোরিয়ার টিকিট নিয়ে চলে গেছেন তিনি। অবনীশবাবু যে এর মধ্যে কখন দুধ নিয়ে হাজির হয়েছেন তা লক্ষ্যই করি। হঠাৎ ভদ্রলোকের চিৎকার শুনে চমকে উঠলাম। সে কি, সেটা গেছে নাকি? কত যেন দাম বলেছিলেন টিকিটটার? কেন আপনার মনে নেই? 20,000 টাকা। কিন্তু ক্যাটালগে যে বলছে ওটার দাম 50 টাকার বেশি নয়। অবনীশবাবুর মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। আপনার মধ্যেও তো চৌধুরী বংশের রক্ত রয়েছে, তাই না? আপনিও বোধহয় একটু রং চড়িয়ে কথা বলতে ভালোবাসেন। কি করি বলুন প্রদেশবাবু? 3 বছর ধরে 4,000 ধুলো মাখা চিঠি ঘেটেও একটাও ভালো টিকিট পেলাম না।
তাও তো মিথ্যে কথা বলে লোককে অবাক করে কিছুটা তো আনন্দ পাওয়া যায়। কুছ পরোয়া নেই। আপনার কেদার মামাকে আপনি যে টাইটটি দিলেন সেটার কথা ভাবলেই দেখবেন প্রচুর আনন্দ পাবেন। যাকগে, এবার দমদম এয়ারপোর্টে একটা টেলিফোন করে দেখি। কেদারবাবু পালাবেন আন্দাজ করে আজ সকালে এয়ার ইন্ডিয়াতে ফোন করে জেনেছি আজই একটা বোম্বাইয়ের প্লেনে ওর বুকিং আছে। পুলিশ থাকবে ওখানে, তাই পালাবার কোনো রাস্তা নেই। ভাগ্যে তপসের কোনোই ছড়েছিল। ডেটলের ব্যাপারটাতেই আমার ওর ওপর প্রথম সন্দেহ হয়। কেদারবাবুকে গ্রেপ্তার করতে কোনো বেগ পেতে হয়নি, আর অবনীশবাবুও তাঁর 50 টাকার টিকিটটা ফেরত পেয়েছিলেন। ফেলুদা যা টাকা পেল তাই দিয়ে আমাদের 3 দিন রেস্টুরেন্টে খাওয়া আর 2টো সিনেমা দেখার পরেও ওর পকেটে বেশ কিছু বাকি রইল। আজ বিকেলে বাড়িতে বসে চা খেতে খেতে ফেলুদাকে বললাম, ফেলুদা, একটা জিনিস না আমি ভেবে বার করেছি, সেটা ঠিক কিনা বলবে? কি ভেবেছিস শুনি? আমার মনে হয় কৈলাসবাবুর বাবা বুঝতে পেরেছিলেন, জানো তো, যে কেদারবাবু কৈলাসবাবু সেজে বসে আছেন, আর সেই জন্যই ওই সেদিন দেখলে না ওর দিকে কটমট করে তাকাচ্ছিলেন। বাবারা নিশ্চয়ই নিজেদের যমজ ছেলেদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারেন, কি বলো? এক্ষেত্রে তা যদি নাও হয়, তাহলেও তোর ভাবনাটা আমার ভাবনার সঙ্গে মিলে গেছে বলে আমি তোকে সম্মানিত করছি।